মোবাইল স্টাডিতে সকলকে স্বাগত। আমি রবীন জানা। বাংলা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব এবং সাহিত্য সঞ্চয়ন মূল পাঠ্য বই, সেখানে যা যা বিষয়গুলি আছে, কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না, সেই বিষয়গুলি আমি আজকে আলোচনা করব এবং মূল পাঠ্য বইয়ের প্রথম যে অধ্যায়টি শুরু হচ্ছে আমি সেটি আজকে আলোচনা করব। তবে যাওয়া যাক, সিলেবাস কী আছে সেটা একটু দেখে নিই। বাংলা প্রথম ভাষা, ওখানে পাঠকরা একটু খেয়াল করে দেখবে যে যেগুলো পয়েন্ট করা আছে, অর্থাৎ ফুটকি দেওয়া আছে, যেমন জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা, অসুখী একজন পাওলো নেরুদা, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই যে বিষয়গুলো যেগুলো আছে আমাদের কিন্তু সেইগুলি পড়তে হবে, সেই বিষয়গুলিকে পড়তে হবে সিলেবাসের মধ্যে। আর এছাড়া বাংলা গ্রামার বিষয়ে বাংলা গ্রামার বিষয়ে সেখানে 3টি পর্যায়ে কিন্তু স্কুলে পরীক্ষা হবে, বিদ্যালয়ে পরীক্ষা হবে 3টি পর্যায়ে। সেখানে প্রথম পর্যায়ে থাকবে গ্রামারের ক্ষেত্রে কারক ও কারক সম্পর্ক এবং অনুবাদ। আর দ্বিতীয় পর্যায়ে যখন পরীক্ষা হবে সেখানে থাকবে সমাস এবং প্রতিবেদন রচনা যেগুলো আমরা সাধারণ পরীক্ষায় লিখে থাকি রচনা, সেই রচনা থাকবে। আর তৃতীয় পর্যায় অর্থাৎ মূল পরীক্ষা, সেখানে কিন্তু সমগ্র গ্রামার বিষয়ে যা যা আছে সেই জিনিসগুলিকে কিন্তু পড়তে হবে। আর টেক্সটের ক্ষেত্রে যদি বলি, সেখানে এইরকম 3টে পার্টে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ওখানে কিন্তু পূর্ণমান 40 নম্বর থাকবে, আর অন্তর্বর্তী প্রস্তুতকালীন মূল্যায়নের জন্য থাকবে 10 নম্বর। সেখানে আমাদের পড়তে হবে আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন, এই কটি জিনিস পড়তে হবে। আর আরেকটা বই আছে, সেটা হচ্ছে উপন্যাস, কোনি উপন্যাস। সেই কোনি উপন্যাসকে 3টি পার্টে পরীক্ষা হবে। প্রথমে 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত কোনি, 1 থেকে 31 পৃষ্ঠা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যখন হবে তখন পড়তে হবে। আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যখন হবে সেখানে পাঠ্য বই থেকে পড়তে হবে বহুরূপী, অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয়োল্লাস, পথের দাবি। আর কোনি থেকে পড়তে হবে 32 থেকে 50 পৃষ্ঠা, 32 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেখানে কিন্তু সাহিত্য সঞ্চয়ন এবং কোনি পুরো বইটি, গ্রামারের প্রথমে বলেছি সম্পূর্ণ অংশটি পাঠ করতে হবে, সেখানে পড়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ক্ষেত্রে নাম্বার বিভাজন কি করে থাকবে? নাম্বার বিভাজন থাকবে, আমি এখানে দিয়ে দিয়েছি, সেটা একটু ভালো করে দেখে নিলেই হবে, কারণ এগুলো আলোচনা করতে গেলে আমি মূল বিষয়ের পড়ার ক্ষেত্রে একটু সময় বেশি চলে যাবে। তাই আমি এখন মূল বিষয়ে চলে যাচ্ছি, অর্থাৎ সাহিত্য সঞ্চয়নের ক্ষেত্রে প্রথমে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। এটি একটি ছোট গল্প। আশাপূর্ণা দেবী সম্পর্কে প্রথমে একটু জেনে নেওয়া দরকার যে উনি কে ছিলেন, কি ব্যাপার। আশাপূর্ণা দেবী ছিলেন 19বিংশ শতাব্দীর সেই সময়কার যতগুলি নারী লেখিকার আবির্ভাব ঘটেছিল, মহিলা লেখিকার আবির্ভাব ঘটেছিল, তার মধ্যে অন্যতম হলেন আশাপূর্ণা দেবী। তিনি 1909 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন কলিকাতায়, আর মৃত্যু হয়েছিল 1995 খ্রিস্টাব্দে 13ই জানুয়ারি মৃত্যু হয়েছিল। পিতার নাম ছিল হরেন্দ্রনাথ গুপ্ত আর মাতার নাম ছিল সরলা সুন্দরী দেবী। এখানে একটা বিষয় জানা দরকার আছে, 19বিংশ শতাব্দীর ওই সময়কালে তখন কিন্তু নারী শিক্ষার প্রসার সেইভাবে ঘটেনি। নারী শিক্ষার প্রসার না ঘটার জন্য আশাপূর্ণা দেবীর পড়াশুনো ঠিক মতন হয়ে ওঠেনি, কারণ তখন মেয়েদের পড়ার কোনো পদ্ধতি ছিল না।
পড়ানো হতো না, ওরা ঘরের বাইরে বেরোতে পারবে না। কিন্তু এই আশাপূর্ণা দেবী এত মেধাবী ছিলেন, হ্যাঁ, যখন বাড়ির ছেলেরা পড়াশোনা করত তখন তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অক্ষর জ্ঞান চিনে গেছিলেন, অক্ষর চিনে গেছিলেন এবং বলতে শিখেছিলেন। এবং পরবর্তীকালে যদি দেখা যায় তখন দেখা যাবে যে বাড়িতে জায়গা কম থাকার জন্য পিতা হরেন্দ্রনাথ বাবু আর মাতা সরলা সুন্দরী দেবী তাদেরকে নিয়ে অন্যত্র চলে গিয়ে সেখানে ঘর ভাড়া করে থাকেন এবং সেখানে সরলা সুন্দরী দেবী মেয়েদের পড়াশোনার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। হ্যাঁ, আশাপূর্ণা দেবী সেইখানে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে পড়াশোনা করেছিলেন এবং 15 বছর বয়সে তিনি প্রথম একটি কবিতা লিখেছিলেন। হ্যাঁ, যে কবিতাটা পত্রিকায় শিশুসাথী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যে কবিতাটা শিশুসাথী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাছাড়া সেটা ছিল 1329 বঙ্গাব্দ। 1329 বঙ্গাব্দে তিনি শিশুসাথী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশ করেন। হ্যাঁ, শুধু তাই নয়, ছোটদের জন্য অনেক বই তিনি রচনা করেছেন। তার মধ্যে প্রথমে তিনি রচনা করেছিলেন ছোট ঠাকুরদার কাশিযাত্রা। ছোট ঠাকুরদার কাশিযাত্রা তিনি প্রথমে ওই বইটি লিখেছিলেন। বড়দের জন্য উপন্যাসও লিখেন প্রথম, তার নাম ছিল প্রেম ও প্রয়োজন। প্রেম ও প্রয়োজন এই উপন্যাসটি তিনি বড়দের জন্য লিখেছিলেন। এবং পরবর্তীকালে দেখা যায় তিনি 200-রও বেশি উপন্যাস রচনা করেছেন, 200-রও বেশি। 30টি ছোট গল্প তিনি রচনা করেছেন। হ্যাঁ, আর 50টিরও বেশি শিশুদের জন্য তিনি গল্প রচনা করেছেন। আর তার লেখার মধ্যে সর্বশ্রেষ্ঠ রচনা যেটা প্রথম প্রতিশ্রুতি, যার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আমাদের ভারতবর্ষের সবথেকে বড় পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। এছাড়া রবীন্দ্র একাডেমি পুরস্কার এবং অন্যান্য অনেক পুরস্কার তিনি পেয়েছিলেন। এবার চলে আসি মূল বিষয়ে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞানচক্ষু যে রচনাটি। হ্যাঁ, ওই রচনাটি মূল গ্রন্থের নাম হচ্ছে কুমকুম গল্প সংকলন। কুমকুম গল্প সংকলন, সেখান থেকে জ্ঞানচক্ষু এই ছোট গল্পটি নেওয়া হয়েছে। তবে এখানে একটা বিষয় একটু আলোচনা করার আগে বলে নিতে হয় যে জ্ঞানচক্ষু কথার অর্থ কী, জ্ঞানচক্ষু মানে কি, সেইটা একটু যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে খুবই সুবিধে হবে। জ্ঞানচক্ষু কথার অর্থ হচ্ছে মানুষের অন্তর্দৃষ্টি। মানুষের অন্তর্দৃষ্টি, যার সাহায্যে মানুষ প্রকৃত সত্যটাকে জানতে পারে। হ্যাঁ, আমাদের সবারই মধ্যে এই অন্তর্দৃষ্টি আছে। আমরা সাধারণত ভুল পথে পরিচালিত হয় কোনো কোনো সময়, তখন আমাদের এই অন্তর্দৃষ্টিতে যদি আমরা বিচার করি তখন প্রকৃত সত্যটাকে জেনে আমরা আমাদের ভুলগুলিকে শুধরে নিতে পারি। এটাই হচ্ছে এখানকার মূল বিষয়বস্তু। জ্ঞান চক্ষুর মধ্যে আমাদের জ্ঞানের যে চোখ, অর্থাৎ আমাদের অন্তর্দৃষ্টির কথা এখানে লেখিকা বোঝাতে চেয়েছেন। তবে আলোচ্য বিষয়ে এইরকম একটি রচনা আমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। তবে কী এমন ঘটেছিল, কী এমন হয়েছিল যেখানে জ্ঞানচক্ষু খুলে গেছিল? জ্ঞানচক্ষু নামকরণটি দেখব কতটা সার্থক হয়েছে সেটা আলোচনা করব। মূল বিষয়ে আসতে গেলে একটি গল্প আকারে আমাকে বলতে হবে যে বিষয়টা কি ছিল। বিষয়টা হচ্ছে, এখানে মূল একটা চরিত্র আছে যেটা হচ্ছে তপন। তপন হচ্ছে একটা বাচ্চা ছেলে, শিশু মন। আমরা জানি তো সাধারণত শিশু মন চঞ্চল হয়, ভীষণভাবে চঞ্চল হয়। তো সেই শিশু মনে যে মানুষের প্রতি বা কোনো বিষয়ের প্রতি যে একটা ধারণা, সেই ধারণাটা সম্পূর্ণ কাল্পনিক হয়ে থাকে, কাল্পনিক ধারণা হয়ে থাকে। সেই কল্পনার জগতে এই শিশু মনের অধিকারী এই ছেলেটি অর্থাৎ তপন ভীষণভাবে গল্পের বই পড়তে ভালোবাসে, ভীষণভাবে গল্পের বই পড়তে ভালোবাসে। ছোটোবেলা থেকেই গল্পের বই পড়ার ভীষণ নেশা। কারণ যখন লেখাগুলি পড়ে তখন তিনি ভাবেন ওই সমস্ত লেখক সম্পর্কে, কারণ লেখক সম্পর্কে তার একটা ধারণা সম্পূর্ণ অন্যরকম ধারণা ছিল। তিনি তপন মনে করতো কি, যে লেখকরা বুঝি অন্য গ্রহের মানুষ, তারা অন্য কোথা থেকে এসেছে। হ্যাঁ,
তাদের চালচলন, আদব কায়দা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এইরকম একটা চিন্তাধারা তার মনের মধ্যে ছিল। কিন্তু ঘটনাটি ঘটে যখন তার ছোট মেসো যখন তার ছোট মেসো মামার বাড়িতে আসে। যখন তার ছোট মেসো মামার বাড়িতে আসে, তখনই সে দেখতে পায় খুব কাছ থেকে যে লেখকরা কেমন হয়। কিন্তু লেখক সম্পর্কে তো তার একটা ধারণা ছিল সম্পূর্ণ অন্যরকম। সে দেখতে পায় যে ওর ছোট মেসো আর সাধারণ পাঁচটা মানুষের মতনই, মতন খাওয়া দাওয়া করছে, তর্ক করছে, এমনকি খবরের কাগজ নিয়ে উম, উম, তর্ক সৃষ্টি করছে। আবার দেখা যাচ্ছে সিগারেট খাচ্ছে সাধারণ মানুষের মতন। হ্যাঁ, এত বড় লেখক, সে লেখকের প্রতি তার এই ধারণাটা সম্পূর্ণ বদলে যায় যে আর পাঁচটা মানুষের মতন লেখকরাও একটা মানুষ। হ্যাঁ, আর তখনই তপনও চাইলো, ওই শিশু মনের অধিকারী ছোট্ট ছেলেটি, সেও চাইলো ও গল্প লিখবে, ও লেখক হবে। ও লেখক হবে। তখন সে করলো কি, সবার, যখন দুপুরে সবাই খেয়ে ঘুমোচ্ছে, এমন সময় সবার অগোচরে ও মামার বাড়ির 3 তলার ছাদে তার হোম টাস্কের খাতাটা নিয়ে আর একটা পেন নিয়ে 3 তলার ছাদে বসে গল্প লেখা শুরু করে। কারণ সেও একটা বড় লেখক হবে। এই চিন্তা করে সে যখন গল্প লিখতে বসে, কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ একটা আস্ত গল্প লিখে ফেলে। এবং গল্পটা লিখে ফেলার পরে তার মধ্যে একটা রোমাঞ্চ সৃষ্টি হয় যে সত্যি আমি একটা গল্প লিখে ফেলতে পারলাম। এবং আদ্যপান্ত মানে সম্পূর্ণ গল্পটা যখন পড়ে, তখন জানতে পারে যে সত্যিকারে তো সে তো একটা গল্প লিখে ফেলেছে। এই আনন্দে সে ছুটে নিচে নেমে আসে। নেমে এসে সে ভাবে যে আমি গল্পটি কাকে দেখাবো। সামনে তার ছোটো মাসিকে দেখতে পায়। এই ছোটো মাসির কথা বলতে গেলে এখানে আমাদের দেখতে হবে তপনের থেকে ছোটো মাসি 8 বছরের একটু বেশি বয়স, খুব একটি বড় নয়। 8 বছর থেকে একটু বেশি বয়সে, বছর আষ্টিকের বড়। হ্যাঁ, কিন্তু খুব ভালো বন্ধু ছিল তপনের, খুব ভালো বন্ধু ছিল তার এই ছোটো মাসি। এই ছোটো মাসিকে তার গল্পটি দেখায়। ছোটো মাসি গল্পটি দেখে আনন্দে চিৎকার করতে থাকে যে তপন একটা গল্প লিখেছে। এবং সে সেই গল্পটিকে নিয়ে ছুটতে ওর মানে তপনের মেসোমশাইয়ের কাছে যায়। কারণ তপনের মেসোমশাই ছিল একজন লেখক। কারণ আমরা জানি যে লেখক আরেকজন লেখকের গুণের কদর করতে পারে, এইটা আমরা ভালো করে জানি। ঠিক সেই একই ব্যাপারটা ঘটেছে। হ্যাঁ, তপনের এই কাঁচা হাতের লেখা গল্পটিকে নিয়ে তার মাসি ছুটতে তার স্বামী অর্থাৎ তপনের ছোটো মেসোকে দেখায়। ছোটো মেসো দেখার পরে গল্পটি পড়ে বলে, বাহ, খুব সুন্দর লেখা হয়েছে তো। তখন তপন একটু লজ্জাবোধ করে। হ্যাঁ, কিন্তু মেসো তখন বলেন যে একটু আধটু যদি কারেকশান করে দেওয়া যায় তাহলে গল্পটি সম্পূর্ণ একটা সুন্দর রূপ ধারণ করবে। আর এইটা শোনার পরে তপনের মধ্যে একজন লেখক যখন এই কথাগুলি বলছে, তখন তার আহ্লাদে চোখে জল চলে আসে। আর এদিকে ঘটেছে কি না, তপনের এই লেখাটিকে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার জন্য তপনের মাসি তার স্বামীকে, অর্থাৎ এই লেখক স্বামীকে ভীষণ পীড়াপিড়ি করতে থাকে যে এই গল্পটি ছাপিয়ে দিতে হবে। তখন মাসির এই পীড়াপিড়ি শুনে মেসোমশাই না করতে পারেননি, বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি গল্পটি ছাপিয়ে দেব। এমন সময় গল্পটি নিয়ে মেসো বাড়ি চলে যান। গরমের ছুটি শেষ হয়েছে, বাড়ি চলে গেছে। তপনও বাড়ি ফিরে এসছে। তপন বাড়ি ফিরে এসে বাড়িতে সবার কাছে শুনতে পাচ্ছে বিভিন্ন কথা। তপন লেখক হয়ে গেছে, তপনের গল্প বেরোবে, তপনের অনেক বড় ব্যাপার, সবাই ঠাট্টা করতে থাকে। কিন্তু তপন মনে মনে ভাবতে থাকে যে তার লেখা গল্পটি কবে প্রকাশিত হবে, কবে আসবে। এমন সময় একদিন সন্ধেবেলা কি হয়েছে না,
মেসোমশাই আর তার মাসি সান্ধ্যকালীন একটা সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে বাড়িতে প্রবেশ করছে। তখন তপন অবাক, হতবাক হয়ে গেছে যে সত্যিকারে তাহলে আমার গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই কথা ভাবতে ভাবতে ঘরে একটা হইচই পড়ে যায়, আনন্দের একটা হইচই পড়ে যায়। হ্যাঁ, তখন মা এসে বলে যে তপন, তোর লেখা গল্প তো বেরিয়েছে, তুই গল্পটি একবার পড়ে শোনা আমাদেরকে। হ্যাঁ, তখন প্রথমে একটু লজ্জাবোধ করে, কিন্তু পরবর্তীকালে সবার পীড়াপিড়িতে সে গল্প পড়তে শুরু করে। গল্প পড়তে শুরু করার পর কিছু দূর পড়ার পরেই তপনের গলা ধীরে ধীরে ধরে আসে, এবং একটা সময় কখন নিজের অজান্তে তার এই গল্প পড়াটি থেমে যায়। হঠাৎই মায়ের হাত পিঠে পড়াতে, আরে তপন থামলি কেন, পড়। তখন তপন আবার পড়তে শুরু করে, কিন্তু মনের মধ্যে একটা যেন কষ্ট। কি এমন ঘটেছিল, কি এমন হয়েছিল যে পড়তে গিয়ে থেমে যাচ্ছে? নিজের লেখা গল্প তো না, নিজের লেখা গল্প নয়। কারণ গল্পটিকে কারেকশন করার নাম করে ছোট মেশো সম্পূর্ণ তপনের লেখা গল্পটিকে চেঞ্জ করে দেয়, অর্থাৎ পরিবর্তন করে দিয়ে নিজের মতো করে একটা গল্প লিখে। শুধু তপনের ওই যে প্রথমে লিখেছিল না, যে প্রথম দিন, অর্থাৎ তার স্কুলে যাওয়ার যে প্রথম দিন, বিদ্যালয়ে যাওয়ার প্রথম দিন, সে যে অভিজ্ঞতা, সেইটা সে লিখেছিল। আর এই গল্পটা লিখতে গিয়ে যখন সবাই ওকে নিয়ে ঠাট্টা করছিল, তখন কিন্তু এই মেসোমশাই সবার মুখের কুলু পেটে দিয়েছিল। কারণ তিনি বলেছিলেন যে আর 10টা ছেলের মতন তপন কিন্তু সেই রকম কিছু লেখেনি। আর 10টা ছেলে কোনো একটা কি বলবো, কোনো একটা কার্টুনের গল্প লিখতে ভালোবাসে, একটা মারামারি রক্তক্ষয়ী সংগ্রাম লিখতে ভালোবাসে, বা কেউ হয়তো একটা রূপক, অর্থাৎ যে সমস্ত ঠাকুরমার ঝুলির গল্প, সেগুলো লিখতে ভালোবাসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তপন সম্পূর্ণ নিজের চিন্তাভাবনা দিয়ে প্রথম জীবনের স্কুলে যাওয়ার অভিজ্ঞতাটিকে সে তার লেখার মধ্যে তুলে ধরেছিল। কিন্তু যখন সন্ধ্যাতারা পত্রিকায় তার গল্পটি প্রকাশিত হয়, সেখানে কিন্তু তপনের লেখা গল্পটি ছিল না। এটাই ছিল তপনের পড়তে গিয়ে মুখ বধির হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ। আর সেই জন্য কোনো রকম গল্প পড়াটা শেষ করে তপন বুকের মধ্যে কান্নাকে কোনো রকম চেপে রেখে ছুটে 3 তলায় উঠে যায় এবং সেখানে গিয়ে অঝরঝরে কাঁদতে থাকে। আর মনে মনে প্রতিজ্ঞা করে যে যদি কোনো দিন তার নিজের লেখা গল্প এরকম পত্রিকায় ছাপাতে হয়, তাহলে সে নিজে গিয়ে ওই সমস্ত পত্রিকার সম্পাদকের সঙ্গে দেখা করবে। এটাই ছিল জ্ঞানচক্ষুর মূল বিষয়বস্তু। অর্থাৎ এই জায়গাতে তার জ্ঞানচক্ষু খুলে যায় যে না, কোনো কিছু যদি নিজের মতো করে করতে হয়, তাহলে নিজেকেই করতে হবে, অপরকে দিয়ে নয়। তাই এইখানে লেখাটিকে আশাপূর্ণা দেবী শেষ করেছেন, এইভাবে জ্ঞানচক্ষুটি খুলে গেছিল। একদম আমরা শেষে যদি দেখতে পাই, তাহলে এখানে দেখবো একটা কথা লেখা আছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরতার সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয়, তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক আর না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। বা আবার দেখা যাচ্ছে কি, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। এইটা তার
জ্ঞানচক্ষু এখানে খুলে যায়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানেরও কিছু নেই। হ্যাঁ, কারণ নিজের লেখা জিনিসটি যতই খারাপ হোক তবুও সেটাই পড়তে ভালো লাগে, কিন্তু কারুর বাঁধা ধরা তৈরি করে দেওয়া কোনো বিষয় যদি তাকে পড়তে হয় তাহলে সেটা খুবই কষ্টের। এখানেই কিন্তু লেখিকা দেখাতে চেয়েছেন যে কোনো কাজ অপরকে দিয়ে না করিয়ে নিজে করাটাই হচ্ছে শ্রেয়, শ্রেষ্ঠতম দিক। এই কথাটি এখানে লেখিকা দেখাতে চেয়েছেন। এটা ছিল মূল বিষয়বস্তু। কিন্তু এর মধ্যে অনেক প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো আমি পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করে দেব, নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো, অবশ্যই আলোচনা করে দেবো। এখানে যেমন জহুরির মূল, রত্নের মূল্য জহুরি চেনে, বা তপনের চোখ, একদম প্রথম লাইন আছে, তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন, কি কারণে, কি এমন ঘটেছিল? এটাও একটা যেমন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই রকম অনেক প্রশ্ন এখানে আছে যেগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব। আর অবশ্যই অবশ্যই করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটিকে তোমরা চেষ্টা করবে সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্যান্ডামিকের সময় সবাই ঘরে বসে আছে, যাতে সবাই এই সুযোগ পেতে পারে তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আর লাইক এবং শেয়ার করতে অবশ্যই অবশ্যই করে ভুলবে না। এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।